নারীদের মধ্যপ্রাচ্য নিয়ে অনৈতিক কাজে বাধ্য করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শক্ত নজরদারি না থাকার সুযোগে তৈরি হয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে না পারায় এক্ষেত্রে বিচারের হারও মাত্র ৩%। এছাড়া তথ্য পেতে দেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ছদ্মনামে এখন বেশি স্বচ্ছন্দ আকলিমা। উন্নত জীবন আর সংসারের অভাব ঘোচানোর স্বপ্নই উলটপালট করে দিয়েছে সব। দালালের হাত ধরে যান দুবাই, তবে বাসাবাড়িতে কাজের কথা বলে তাকে নেওয়া হয় নাইট ক্লাবে। সেখানে আরও বাংলাদেশি মেয়ের সাথে বন্দি জীবন কাটে ৮ মাস। পরে সেখান থেকে পালালেও তাকে পুলিশে ধরিয়ে দেয় দালালেরা। অবশেষে ২৫ মে ফেরেন দেশে। আকলিমার অভিযোগ, প্রতিবেশী রানু ও তার বন্ধু সায়েম তাকে বাধ্য করে অনৈতিক কাজে। দীর্ঘ ৮ মাসে দেয়া হয়নি কোনো টাকা। যতটা এয়ারপোর্ট আছে সবই দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে মেয়েরা যায়। আমাকেও যেরকম নিচে এটা তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এনেছে। আমি কাজও করলে তাকে টাকা দিলাম, আমি অপমানও হলাম, আমার ইজ্জতটাও আমি দিলাম। এখন আমি চাচ্ছি এটার বিচার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভারত ছাড়াও গত ২-৩ বছরে দুবাইয়ে নারী পাচার বেড়েছে। এর পেছনে রয়েছে বিমানবন্দর কেন্দ্রিক একটি সিন্ডিকেট। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিতরা প্রকৃত অপরাধীর নাম বলতে না পারায় তারা থেকে যায় বিচারের বাইরে। ৩% মাত্র আমরা জাজমেন্ট পর্যন্ত যাই। দুবাইতে, আবুধাবিতে এবং সৌদি আরবে এয়ারপোর্টে আমাদের ফ্লাইটগুলোতে যদি একটু মনিটর নজরদারিতা করে, সাপোর্ট সার্ভিস এবং তার এভিডেন্সগুলো লাগবে, সেটা কিন্তু আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি যেখানে ওখানে যে ফরেন ইয়েগুলো উইংটা আছে তাদের সমন্বয়ে কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। অন্যদিকে দেশের মতো দুবাইও একটি শক্তিশালী নারী পাচার চক্র তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। কারা এই দুবাই চক্রের সঙ্গে কারা জড়িত, দুবাইয়ের এই হোটেলগুলোর মালিক কারা, বাংলাদেশ থেকে নিচ্ছে কারা, এই পুরো চক্রটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমরা খুব জরুরি মনে করছি। এই কারণে যে আমাদের মেয়েরা আসলে কোনটা কাজের ভিসা, কোনটা ট্যুরিস্ট ভিসা, সেগুলো খুব ভালো বোঝে না। অপরাধ সংগঠনের পর সঠিক তথ্য পেতে সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধাক্কাধাক্কি, হাতাহাতি, হট্টগোল আর বয়কটের মধ্য দিয়ে শেষ হলো বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাইরার একাংশের সদস্যরা অভিযোগ করেন, শ্রমবাজারের অনিয়ম নিয়ে প্রশ্ন করায় লাঞ্ছিত হয়েছে প্রতিবাদকারীরা। শ্রমবাজার সিন্ডিকেটের কাছে জিম্মি বলেও অভিযোগ তাদের। তবে একে পরিকল্পিত ঘটনা বলছে বাইরার মহাসচিব। মোবাইল ফুটেজে দেখা যায় ধাক্কাধাক্কি, হাতাহাতি আর হট্টগোলের মধ্য দিয়ে শুরু হয় রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই বা এই হাতাহাতির ঘটনা? কোন কারণে বার্ষিক সভায় এত সব বিশৃঙ্খলা? সোমবার সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এ ঘটনা ঘটে। ৩৩তম বার্ষিক সভায় সাধারণ সদস্যদের অধিকার ও বাইরার অর্থ কেলেঙ্কারি নিয়ে মঞ্চে বাইরার এক সদস্য বক্তব্য প্রদান করার সময় উত্তেজনা সৃষ্টি করে এক পক্ষ। শুরু হয় ধাক্কাধাক্কি, চলে বাকবিতণ্ডা। হেনস্থার শিকার হয় সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। আহত হন বাইরার অন্যান্য সদস্যরা। হেনস্থার প্রতিবাদে একই দিনে বিকেলে রাজধানীর পল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বাইরার সাধারণ সদস্যরা। এ সময় তারা দাবি করেন, বার্ষিক সাধারণ সভায় মালয়েশিয়া কর্মী পাঠানো বন্ধে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করায় চটে যান বাইরার সভাপতি ও মহাসচিবের একটি গ্রুপ। এরপরে লাঞ্ছিত হন বাকি সদস্যরা। প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটা হিসাব, যেটা আমাদের রিক্রুটিং, আমাদের ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে লম্বা হিসাব, স্বাভাবিক একটা 6 বছরের হিসাব, সেটাকে পড়ার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে ফ্লোর থেকে সভাপতি মহোদয় তার লোক দিয়ে পঠিত বলে গণ্য করে তাড়াহুড়ো করে এটাকে ফাইলবন্দি করে ফেলা হলো। পড়ার সুযোগ দেওয়া হলো না, দেখার সুযোগ করে না। তবে এই ঘটনাকে পরিকল্পিত বলে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে বাইরার সভাপতি। এ গ্রুপ বয়কট করলেও এজিএম সুষ্ঠু হয়েছে বলেও দাবি সভাপতি ও মহাসচিব প্যানেলের। এরা হচ্ছে কি সামনে ইলেকশন, তো এরা ইলেকশন করবে, এরা হচ্ছে নুরুল ইসলামের মদতপুষ্ট, এরা নুরুল ইসলামের ফলোয়ার। শ্রমবাজার অস্থিরতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বাইরার একাংশের সদস্যরা। কাজগুলো করেছি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজ স্থায়ী ঠিকানা পাচ্ছে আরও 18,566 গৃহহীন পরিবার। এর মাধ্যমে কক্সবাজার সহ 58টি জেলা গৃহহীন মুক্ত হচ্ছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা হয়ে উঠেছেন স্বনির্ভর। বিশেষ করে নারীরা অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। বদলে যাচ্ছে হতদরিদ্র মানুষের ছিন্নমূল জীবন। আশ্রয়ণ প্রকল্পের মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মানুষের ভাগ্য পরিবর্তন করছেন বঙ্গবন্ধু কন্যা। মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে এ পর্যন্ত 2,66,000 গৃহহীন পরিবারকে জমি সহ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো 18,566 পরিবার পাচ্ছেন স্থায়ী ঠিকানা। অসহায় ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠীকে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়ার পর গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাটে ভিডিও কনফারেন্সে তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। ঈদের আগে নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত আশ্রয়ণ প্রকল্পের নতুন সুবিধাভোগীরা। শেখ হাসিনার জন্য আমি দোয়া করি, মানে কি আমার বলার আর কোনো ভাষাই নেই। আমি ওনার জন্য কিভাবে যে দোয়া করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গদ দিচ্ছে, আমরা কত আনন্দ কত সহকারে দিন কাটাইতেছি। হাজার হাজার নমস্কার জানাই ও চরণের উদ্দেশ্যে। এদের মধ্যে আছেন কক্সবাজারের 3টি উপজেলার 261 পরিবার। এমন আরো 26 জেলার 70টি উপজেলা হবে গৃহহীন মুক্ত। এর আগে আরো 32 জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে সরকার। সব মিলিয়ে দেশের 58টি জেলা হচ্ছে গৃহহীন মুক্ত। সকলের সহযোগিতায় আমরা এই আশ্রয়ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের কক্সবাজার জেলায় 4,991টি পরিবারকে আমরা আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তরের মাধ্যমে এটি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবে। আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো এখন আদর্শ গ্রামে পরিণত হয়েছে। বাড়ির আঙিনায় অনেকেই করেছেন সবজি বাগান। ছিন্নমূল মানুষগুলো তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন। 2 শতক জমিতে নতুন এই আধা পাকা ঘরগুলি শুধু মাথা গোজার ঠাঁই নয়, যেন স্বপ্নের হাতছানি। এই ঘরগুলো যারা পাবেন তাদের চোখে মুখে হাসির ঝিলিক। তারা বলছেন আগামী জীবনে এই ঘর শুধু তাদের আশ্রয় নয়, তাদের দেবে সামাজিক সম্মানও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সৎভাবে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা বেড়েছে বলে দাবি সিইসি কাজী হাবিবুল আওয়ালের। বলেন, রাজনৈতিক পরিবেশ ভালো হলে নির্বাচনেও আগ্রহ বাড়বে। এ লক্ষ্যে কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সোমবার বিকেলে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। 495 উপজেলার মধ্যে 469টিতে নির্বাচন করল কমিশন। সব মিলিয়ে ভোট পড়েছে 36%। উপজেলাসহ সব নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তার আমলে নির্বাচন নিয়ে স্বস্তি জানান সিইসি। নির্বাচন কমিশন রাতের আধারে কোথায় কোথায় গিয়ে গিয়ে টাকা গ্রহণ করেছে, আমরা পকেট ভর্তি করেছি, তাহলে তো মানুষের আস্থা থাকবে না। এগুলো দেখান যে নির্বাচন কমিশনারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। তবে আমি বিশ্বাস করি আমরা যে নির্বাচনগুলো করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতের চেয়ে এই সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে। তবে সার্বিক নির্বাচন ব্যবস্থায় আরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিরোধ মেটাতে সংলাপের তাগিদ দেন সিইসি। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। কিন্তু 2.5 বছর নয়, 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএমের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে ইভিএম মেশিনটা যেমন 3টা বোতাম আছে, এটাকে যদি আমরা একটা বোতামে নিয়ে আসতে পারি এবং যদি যেটা ব্যালট ইউনিট, যিনি ভোটার তার ফিঙ্গার ছাড়া অন্য ফিঙ্গার টিপলেও 1000 বার টিপলেও কাজ হবে না, এই ধরনের যদি কিছু উদ্ভাবন, যদি ইমপ্রুভমেন্ট সম্ভব হয়, তাহলে ইভিএমটা কিন্তু ডেমোক্রেসিকে এগিয়ে নিতে অনেক বেশি সহায়ক হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সহযোগিতা করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সরকারের অধীনে আমি দায়িত্ব পালন করছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে গুলি করে কনস্টেবল হত্যায় অভিযুক্ত আরেক কনস্টেবল কাউসারকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেও এ সংক্রান্ত চিকিৎসাপত্র বা প্রমাণ দেখাতে পারেনি পরিবার। পুলিশের কাছেও এ বিষয়ে তথ্য নেই বলছে ডিএমপি। এ হত্যাকাণ্ড তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। তাদের 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
শনিবার রাত 12টার দিকে এভাবেই দায়িত্বরত অবস্থায় কনস্টেবল মনিরুল হককে মুহুর্মুহু গুলি করে আরেক কনস্টেবল কাউসার আলী। ডিপ্লোম্যাটিক জোনে এভাবে পুলিশের গুলিতে সহকর্মী নিহতের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। ঘটনার পর কাউসারকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে পরিবার, এমনকি মাদকাসক্ত বলেও দাবি তাদের। 2-8টা ডিউটি করতে পারবে না, ডিপার্টমেন্ট পুরা জানে। ওখানকার আরআন স্যার, সাব ইন্সপেক্টর সবাই বলছে ডিউটি দিল গুলি দিল কেন, অস্ত্র দিল কেন, এটা তো সবারই প্রশ্ন। তাকে অস্ত্র মেন্টালতে সে তো কি করতে করতে মাথা তর্ক বিতর্ক করতে করতে গুলি ছাড়িয়ে দিবে। এসব বিষয়ে কোনো তথ্য ছিল না ডিএমপির কাছে, তবে ব্যক্তিগত কিছু বিষয়ে বিষণ্ণতার কথা রিমান্ডে জানিয়েছেন কাউসার। বাকি সব প্রশ্নের উত্তর তদন্তেই বেরিয়ে আসবে। মানসিক শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সেটি পরীক্ষা করা হয়, এটি রিপোর্টেড ছিল না, যে কারণে পাশাপাশি সে ডিউটি স্বাভাবিকভাবে করত, যে কারণে পুলিশের কাছে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যে যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটির ব্যবস্থা নিতাম। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব কিভাবে পালন করে আসছিলেন, এই প্রশ্ন নানা মহলে। সদর দপ্তরে বিষয়টি জানানো হয়েছিল কিনা তারও খোঁজ নেওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক কর্মকর্তারা। কর্তৃপক্ষে গিয়া অথবা তার বেড়াকে যদি কারোর সাথে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে, উগ্র আচরণ করে, এই ধরনের যদি কোনো ইনসিডেন্ট থাকতো, তারপর যদি তাকে ডিউটি দিয়ে থাকে, তখন কর্তৃপক্ষের দায়িত্ব আসে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগদান করেন। প্রায় 2 বছর ধরে কাজ করছিলেন গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্ধবীর করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 9টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন তার বান্ধবী। এরপর সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মামুনের সাথে গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। ঢাকায় থাকার মতো কোনো বাসা নেই জানালে মামুনকে 2022 সাল থেকে নিজের বাসায় থাকতে দেন ওই নারী। পরবর্তীতে বিয়ের জন্য বললে মামুন ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী নারী। শিশুর মানসিক বিকাশ পুরোপুরি নির্ভর করে মায়ের উপর। মা যদি সন্তান লালন পালনে বিজ্ঞানসম্মত আচরণ করেন তবেই সুফল পাওয়া যাবে। রাজশাহী ও নাটোরের 1335 জন মা ও শিশুর উপর গবেষণায় এমন তথ্য মিলেছে। সোমবার রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সূচনা ফাউন্ডেশন। বিশেষজ্ঞদের মতে 8 বছর বয়স পর্যন্ত শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়, কিন্তু এক গবেষণায় দেখা গেছে দেশের 38% শিশুর ক্ষেত্রে তা হচ্ছে না। কেন হয় না সেটা খুঁজে দেখেছে সূচনা ফাউন্ডেশন। শিশুর বিকাশ নিয়ে রাজশাহীর গুদাগাড়িতে 591 জন মাকে দেয়া হয় প্রশিক্ষণ। গর্ভাবস্থায় 4টি এবং শিশু জন্মের পর 18 মাস পর্যন্ত 12টি প্রশিক্ষণ পান তারা। অন্যদিকে নাটোরের লালপুরের 744 জন মাকে এই প্রশিক্ষণ দেয়া হয়নি, যারা ছিলেন এই গবেষণার অংশ। গবেষণায় দেখা গেছে প্রশিক্ষণ পাওয়া মায়ের সন্তানেরা যোগাযোগ দক্ষতা, চলাচল, সমস্যা সমাধান সহ 5টি সূচকে এগিয়ে। শিশুদের মায়েদেরকে যদি আমরা জন্মের পূর্বে, গর্ভবতী অবস্থায় এবং শিশুর জন্মের পরে কয়েকটি প্রশিক্ষণ দিয়ে থাকি বিজ্ঞানসম্মত মডিউল অনুযায়ী, তাহলে দেখতে পাই শিশুর সকল পর্যায়ের বুদ্ধিবৃত্তিক বিকাশ থেকে শুরু করে নানা ধরনের বিকাশ কিন্তু উন্নততর হয় এবং তার লেখাপড়ার মান ভালো হতে পারে এবং সে একজন উৎপাদনশীল যোগ্য নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। পজিটিভ এনভায়রনমেন্টে বাচ্চাকে বড় করাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় হয়ে সে কেমন পারফর্মার হবে, পজিটিভ পাওয়ারফুল ডিসিশন মেকিং একটা নাগরিক আমি যদি পেতে চাই, তাহলে আন্ডার 5 পারফেক্টলি ডিজাইন করতে হবে। শিশুর প্রারম্ভিক বিকাশকে বলা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। এই সময়ে সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আমরা যদি ফলাফলকে আমলে নিয়ে একযোগে আন্তঃমন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নিয়ে সারা দেশে কাজটি প্রায়োগিক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে শিশুর বুদ্ধি বিকাশে তা ফলপ্রসূ হতে পারে। গবেষকেরা বলছেন শিশুর শৈশবের উপরই নির্ভর করে সারা জীবনের সমৃদ্ধি।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান বিচারপতির আদালত কক্ষ থেকে সরাসরি ভিডিও ধারণের সুযোগ পেল গণমাধ্যম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। ব্যক্তিগত ইউটিউব, ফেসবুক চ্যানেল নয়, শুধু টেলিভিশনে প্রচার করার শর্ত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির এজলাসের নতুন রূপ সবার সামনে তুলে ধরতেই এ সুযোগ। গত 23 মার্চ প্রধান বিচারপতির এজলাসের ছাদ থেকে পানি পড়ছিল, এতে ব্যাহত হয় বিচার কাজ। এরপর শুরু হয় আদালত কক্ষের সংস্কার, যার উদ্বোধন হলো সোমবার। এই আয়োজনে ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা, ছিলেন সাবেকরা এবং আইনজীবীরা। এটা হচ্ছে একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের প্রথম সকল মানুষ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে এজলাস কক্ষটা দেখতে পাচ্ছে। এটা আমরা 1 নম্বর কোর্ট বলে থাকি, মাননীয় প্রধান বিচারপতির আদালত। এই আদালতে সারা দেশের মানুষের যারা বিচারপ্রার্থী মানুষ, তাদের জন্য এখান থেকেই ন্যায় বিচার নিশ্চিত করা হয়। সুসজ্জিত এই আদালত কক্ষে রয়েছে বিদেশি ঝাড়বাতি ও উন্নত শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। মামলার তালিকা দেখা ও বিচারের প্রয়োজনে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখতে সংযুক্ত করা হয়েছে 4টি মনিটরও। আমি যেটা চাচ্ছি, সাজসজ্জা সুন্দর হলে হবে না, বিচারেও কিন্তু স্বচ্ছতা আনতে হবে, সৌন্দর্য আনতে হবে। অনুষ্ঠানে বিচার বিভাগের ইতিহাস তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় সারা দেশের আদালত কক্ষগুলো উন্নয়নের তাগিদ দেন তিনি। অনেক আদালত ভবন পানিতে ফেটে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। বিচার বিভাগের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান বিচারপতি। এই প্রথম বাংলাদেশের প্রধান বিচারপতির এই আদালত কক্ষ থেকে সরাসরি সংবাদ সংগ্রহ করার সুযোগ দেওয়া হলো ভিডিও ধারণ করার। তবে প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে নির্দেশনা দিয়েছেন, আজকের পর আর কখনো এই ছবি ব্যবহার করা যাবে না সামাজিক মাধ্যমে এবং মূল গণমাধ্যমে। প্রধান বিচারপতির এজলাস কক্ষ থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের কোরবানি ঈদে বিশাল আকৃতির গরু নিয়ে আলোচনা এসেছে অনেক খামারি। কালো মানিক, বাদশা খুররম, সম্রাট, টাইগার এমন নানা বাহারি নামে নিজেদের খামারের গরু পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এ গরু দেখতে খামারে আসছেন অনেকে, তবে হাটে না গিয়ে বিশাল দেহি গরু অনলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরার জোর দিচ্ছেন খামারিরা। 10 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের এই গরুর নাম টাইগার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটি গ্রামের প্রান্তিক খামারি বাদশাহ আলীর 38 মণ ওজনের এ গরু কোরবানির পশু হিসেবে এবার জেলার অন্যতম আকর্ষণ। 3 বছর ধরে গরুটি লালন পালন করছেন বাদশাহ আলী ও তার পরিবার। প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খাওয়ানো হয় গরুটিকে। বিক্রির জন্য 20 লাখ টাকা দর হাঁকছেন খামারি। গরুটা খুবই ভালো, শান্তশিষ্ট, আমি নিজের সন্তানের মতন মানুষ করছি। গরুটা ছেড়ে দেবো কিন্তু খুব কষ্ট লাগছে। 3 বছরে কিছু না হলেও 15-16 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। হালুয়াঘাটের খামারি তোফায়েল আলমের লালু মাস্তান ও কালো মানিককে ঘিরে বেশ আলোচনা হচ্ছে ময়মনসিংহে। শাহিওয়াল জাতের 34 মণ ওজনের লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর হলিস্টার ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের জন্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আমার বড় ভাইয়ের গরু এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, মানে ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। এই গরুগুলো তো সবাই নিতে পারবে না, একটা হলো 34 মণ আর একটা হলো 32 মণ। জয়পুরহাটের বাদশা খুররম, সম্রাট, সোনামিয়া আর লালপাহাড় নামে 4 ষাঁড় আছে আলোচনায়। এর মধ্যে লালপাহাড় নামের ষাঁড়টি গতবার কোরবানির হাটে তুললেও ভালো দাম না পাওয়ায় বিক্রি করেননি খামারি। পাটিরা আসে, দাম দর করে বা বেচা বিক্রি কথা যখন শুনতে পায়, বুঝতে পায়, তখনই এই চোখ দিয়ে পানি পরে কান্দে। বিশাল দেহ প্রচণ্ড গরমের কারণে ষাঁড় 4টি বাজারে তোলা হবে না জানিয়ে খামারিরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবেদুল মোমেন মনি। আবেদুল, জয়পুরহাটের খামারিরা যে বড় গরুগুলো তুলেছেন, এগুলো নিয়ে ক্রেতাদের আগ্রহ কিরকম, আর তারা যে দাম হাঁকাচ্ছেন এই দামে আসলে বিক্রি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? সার্বিকভাবে তাদের বেচা বিক্রি কিরকম হচ্ছে কোরবানির পশু? জয়পুরহাটে ছোট বড় প্রায় 13,000 খামারি রয়েছে, আর
গুয়াহাটি রয়েছে, এখানে প্রায় ছোট বড় 16টি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা, একেবারে ভারত সীমান্ত ঘেঁষা পাঁচবিবি উপজেলার সবচেয়ে বড় এখানে গুয়াহাটিতে। এই গুয়াহাটিতে আসলে হৃষ্টপুষ্ট গরু সহ প্রায় প্রতি কোরবানির হাটে কয়েক হাজার করে গরু উঠছে এবং এই গরুগুলোর আমরা খামারিদের সাথে কথা বলেছি, যারা গরু ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটা বলেছেন যে বিশেষ করে খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবং তার পালন খরচ বেশি হওয়ার কারণে আসলে এই হৃষ্টপুষ্ট গরুগুলোর কিন্তু দাম অনেক বেশি এবং দাম বেশি পড়েছে। কিন্তু এই বেশি দামে আবার কিনতে আমাদের এখানকার যারা কৃষি নির্ভর অর্থনীতির এই সাধারণ কোরবানিদাতা এরা কিন্তু এত বেশি দামে কিনতে কিন্তু অভ্যস্ত নয়। সঙ্গত কারণেই কিন্তু বিপাকে পড়েছেন বিশেষ করে গরু ব্যবসায়ী এবং খামারিরা। মোটা তাজাকরণ যে সমস্ত খামারিতে যে সমস্ত গরু রয়েছে, এই গরুগুলো প্রায় 1.5 শতাধিক গরু আছে জয়পুরহাটের 13টি খামারে। এই খামারগুলোতে যার কথা বলেছি, যে সমস্ত বেশি হৃষ্টপুষ্ট গরুর মালিক, যাদের বিভিন্ন নামে ডাকা হচ্ছে, বাদশাহ খুররম, লাল পাহাড় এরকম চটকদার নামে ডাকা হলেও কিন্তু এই গরু হৃষ্টপুষ্ট গরুগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে জয়পুরহাটের খামারে। তাদের কিন্তু কাঙ্ক্ষিত দামটি তারা পাচ্ছে না এবং বর্তমানে যে দামটি যারা বলা হচ্ছে সেই দামে তাদের কিন্তু পর্দায় আসবে না। সুতরাং বড় বিপাকে পড়েছেন বিশেষ করে গরু ব্যবসায়ী এবং খামারিরা। খামার থেকে বিক্রিত কোরবানির পশু নিয়ে জানাচ্ছিলেন জয়পুরহাট থেকে সহকর্মী আবেদুল মনি। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। প্রতি বছর ট্যানারির চাহিদা 30 থেকে 35% কাঁচা চামড়া সরবরাহ করা হয় এই আড়ত থেকে। এবারও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা, তবে ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের পাওনা পরিশোধের দাবি ব্যবসায়ীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের আড়ত। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ব্যবসায়ীরা। শ্রমিকরা জানান, সারা বছর আড়তে কম চামড়া আসলেও কোরবানির সময় কয়েক গুণ বেশি চামড়া আসে। চামড়া যত তাড়াতাড়ি আমাদের আড়তে আসবে, আমরা তত তাড়াতাড়ি এই চামড়াকে প্রক্রিয়াজাত করতে পারবো। সারা বছর যে তুলনা কাজ হয় ওই তুলনার থেকে 3 গুণ বেশি কাজ হয় কুরবানিতে। লবণের দাম সহনীয় আছে জানিয়েছে আড়তদাররা। জানান, চামড়া সরবরাহ ঠিক থাকলে এ বছর লাভ থাকবে। তবে রাজধানীর ট্যানারি মালিকরা এখনো তাদের পাওনা পরিশোধ করেননি। এবছর তাই নগদ টাকায় লেনদেন করতে চান। চামড়ার টাকা 2014, 15, 16 সালের টাকা এখনো আনোয়ার ট্যানারির কাছে পাবো। ওনার ট্যানারি ঠিকই চলে, আমাদেরকে টাকা দেয় না। আমরা নাটোরে যারা ব্যবসা করি চামড়ার ব্যবসা, আমরা গত 1 বছর খুব সুন্দরভাবে নগদেই প্রায় বেচাকেনা করছি। সামান্য কিছু বাকি লেনদেন আছে, যেটা লেনদেন আছে এটা আমরা সময়ের আগেই ইনশাল্লাহ পেয়ে যাব। এবছরও ব্যবসার পরিবেশ ঠিক রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এমনভাবে একটি ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি করব এবং ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের এখানে কাঁচা চামড়াটি আশেপাশের জেলা থেকে এখানে আসে, ভালোভাবে সংরক্ষণ হয়, এটির মর্যাদা পায়। গত বছর এই আড়ত থেকে 1.5 লাখ পিস গরু ও 1 লাখ পিস ছাগলের চামড়া ট্যানারিতে পাঠানো হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল এবং এর আগের সিডর, আইলা, বুলবুল, ইয়াস ও আমপানে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলকে আগলে রেখেছে সুন্দরবন। এবারের বাজেটে জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ বাড়লেও সেই সুন্দরবন ও দক্ষিণ পশ্চিম উপকূল রক্ষায় কোনো স্পষ্ট ঘোষণা নেই। পরিবেশবাদীরা বলছেন, সুন্দরবন ও সংলগ্ন উপকূল রক্ষায় আলাদা বরাদ্দের পাশাপাশি সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন করা দরকার। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। আবারও বড় দরপতনে শেয়ার বাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 65 পয়েন্ট কমে অবস্থান করছে 5105 পয়েন্টে, যা গত 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 162 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন সূচকের পতন ঠেকাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করতে হবে। 2020 সালে 17 ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল 5108 পয়েন্টে, আর 3.5 বছর পর এই সূচক অবস্থান করছে 5105 পয়েন্টে। এ সময় সূচক তো বাড়েনি, উল্টো কমেছে 3 পয়েন্ট। তবে বাজার মূলধন বেড়েছে 2,16,000 কোটি টাকার বেশি। সোমবার দিনের শুরুতেই বড় দরপতনে ঢাকা স্টকের সূচক। প্রথম 25 মিনিটে প্রধান সূচক কমে 62 পয়েন্ট। এরপর কিছুটা বাড়লেও লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 65.67 পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয় 318 কোটি 78 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 39 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 391টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে মাত্র 26টির, কমেছে 342টির এবং অপরিবর্তিত রয়েছে 23টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এই গভর্নেন্সের আন্ডারে তারা কিন্তু আস্থায় আসতে পারছে না। বন্ড বা অন্যান্য ডিরাইভেটিভ আনার জন্য যে ব্যবস্থা এখানে থাকার কথা ছিল বা অনেকে এক্সপেক্ট করছিল যে ওভার দ্য পিরিয়ড এটা হবে, তাও কিন্তু এখানে হয়নি। এদিকে লেনদেনে দুর্বল মূলভিত্তির কোম্পানির শেয়ারের আবার উল্লম্ফন দেখা গেছে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 162.36 পয়েন্ট। লেনদেন হয় 23 কোটি 54 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডম্যাপ তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাচাই বাছাই শেষে সরকারি সেরা 20 কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকেরা বলছেন বাজারকে গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, প্রকৌশল, ব্যাংক সহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি আছে এ খাতে, যাদের বেশিরভাগই বছর শেষে তাদের বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দিয়েছে 10 থেকে 130% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভালো মানের সরকারি শেয়ারে মানুষের আগ্রহ থাকায় আবারও তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মাধ্যমে সেরা 20 কোম্পানির সঙ্গে শিগগিরই আলোচনা করবে ডিএসই। কোন কোন কোম্পানি কিভাবে আনতে হবে এর একটা ফুল ফ্লেজেড প্রস্তাবনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দিব। প্লাস আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তর, অর্থ মন্ত্রণালয়, আমাদের অর্থ বিভাগকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, সেখানেও আমরা এটা পাঠিয়ে দিব। টপ 20 তাদের সাথে আমরা একটু চা চক্রের আয়োজন করব, তাদেরকে আনার ব্যাপারে তাদের উৎসাহিত করব এবং তাদের প্রবলেমগুলো শুনে সেগুলো রিজলভ করার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন সরকারি ভালো প্রতিষ্ঠানগুলো বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার নয়, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বড় শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। ভালো কোম্পানিগুলো লিস্টিং হলে মার্কেট তার গভীরতা পাবে, ঠিকই আছে। সেকেন্ডারি মার্কেটকে এফিসিয়েন্টলি একটা ভালো পর্যায়ে নিয়ে যেয়ে আমার মনে হয় তখন এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। শুধু গভর্নমেন্ট কোম্পানি লিস্টিংয়ে না, অনেক ধরনের প্রোডাক্টই আছে যেগুলো বাজারে আনা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে অর্থ বিভাগ ও আইসিবির সঙ্গে কাজ শুরু করেছে ডিএসই। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ যত এগিয়ে আসছে, ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন পোশাক ও জুতার ব্র্যান্ডের শোরুমে। মূল্য কিছুটা বেশি হলেও টেকসই, ভালো মান ও আধুনিক ডিজাইনের দিকেই নজর অনেকের। ক্রেতাদের আকৃষ্ট করতে নির্ধারিত পণ্যের উপর মূল্য ছাড় দিচ্ছে কোম্পানিগুলো। এছাড়া বিকাশে পেমেন্ট করে ডিসকাউন্ট পেয়ে খুশি ক্রেতারা। ঈদের কেনাকাটায় টেকসই ও আধুনিক ডিজাইনের জুতার জন্য ক্রেতাদের অন্যতম পছন্দের ব্র্যান্ড লোটো। রাজধানীর এলিফ্যান্ট রোডে লোটোর আউটলেটে ব্যস্ত সময় কাটছে বিক্রেতাদের। ঈদ সামনে রেখে বিশেষ ডিজাইনের নতুন পণ্য এনেছে ব্র্যান্ডটি। কিডস, লোফার, স্লিপার ও স্যান্ডেলগুলো নজর কাটছে নানা বয়সী ক্রেতাদের।
লোটোতে আসলাম এবং এটা চমৎকার একটা শোরুমটাও অনেক আমাদের পছন্দ হয়েছে এবং ভ্যারাইটিস আইটেম। আমরা যদি পাবলিক বাসে ওঠানামা করি সেক্ষেত্রে জুতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আসলে আমার এমন একটা জুতা দরকার যেটা আমাকে লং টাইম সার্ভিস দিবে। তো সেক্ষেত্রে লোটটা আমার কাছে বেস্ট মনে হয়। দেশীয় উৎপাদনের পাশাপাশি রয়েছে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে আমদানি করা জুতাও। পাশাপাশি মিলছে চামড়ার বেল্ট, ওয়ালেট, টি শার্ট ও প্যান্ট। নির্দিষ্ট কিছু জুতার উপর বিকেল 5টা পর্যন্ত থাকছে 50% মূল্য ছাড়। এছাড়া বিকাশ পেমেন্টে কুপন কোড ব্যবহারেও মিলছে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশের মাধ্যমে একটা কুপন কোড ইউজ করতে হয়। D10 কুপন কোড ইউজ করলে কাস্টমাররা 100 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে থাকেন। ঈদ উপলক্ষে নতুন পোশাকের পসরা সাজিয়েছে বনশ্রীর আর্টিকেল ফ্যাশন। নান্দনিক ডিজাইনের পাঞ্জাবি নজর কাটছে তরুণ থেকে বৃদ্ধ সবার। ছেলেদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, পোলো। মেয়েদের জন্য আছে টপস, 3 পিস ও লেহেঙ্গা। শিশুদের জন্য রয়েছে ভালো মানের সুতির পোশাক ও পার্টি ড্রেস। কাস্টমার ঢুকলে পছন্দসই, কারণ আমার বুড়ো আমি এই বয়সের জন্য আমার পছন্দ। আর তো ইয়াং ছেলেদের কালার, কাপড়, ডিজাইন সবই তো ইয়াং ছেলেদের। ছেলের জন্য অলরেডি পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। আর মেয়ের জন্য খুঁজতেছি। হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখছিলাম আর বেবিদেরটাও দেখবো। রেসপন্স পাচ্ছি। আর বিকাশে পে করতেছে কাস্টমার, তারা এক্সট্রা আপনার লেস পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছে। ঈদের আগে আরও নতুন নতুন ডিজাইনের পোশাক আসবে বলেও জানান বিক্রেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌরুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য মোতায়েন থাকবে। লঞ্চ ফেরিতে অতিরিক্ত যাত্রী নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদে আগে পরে 6 দিন পচনশীল পণ্য ছাড়া সব ধরনের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। পদ্মা সেতুর চালুর পর যাত্রী কমলেও ঈদের সময় পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট হয়ে যাতায়াত করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী। গেল রোজার ঈদে এই রুটে ঈদের ছুটিতে পারাপার হন প্রায় 15 লাখ মানুষ। এবার পাটুরিয়া, দৌলদিয়ার 3 ঘাট দিয়ে চলবে 18টি ফেরি, আর আরিচা কাজিরহাটে চলবে 5টি। এছাড়া আলাদা ঘাটে থাকবে প্রায় 30টি লঞ্চ। এবার আমাদের পাটুরিয়া, দৌলদিয়াতে আমাদের 18টি ফেরি বহরে যুক্ত আছে। পাশাপাশি আরেকটি ঘাট আমাদের আরিচা কাজিরহাট, সেই ঘাটেও আমাদের 5টি বড় ফেরি বহরে যুক্ত থাকবে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ওঠানামা বন্ধে নৌ পুলিশের নজরদারি আর ঘাটে যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য কাজ করবেন। আমাদের পুলিশের পাশাপাশি আমাদের র্যাব, আমাদের নৌ পুলিশ, আমাদের হাইওয়ে পুলিশ, প্রয়োজন হলে আনসার, সবাই আমরা একসাথে কাজ করব। সব মিলে আমাদের 1000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী আমরা এখানে কাজ করব। ঈদযাত্রা নির্বিঘ্নে এবং সার্বিক পর্যবেক্ষণে থাকছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম, থাকবে ভ্রাম্যমাণ আদালতও। রাস্তার দুধারে কোনো ধরনের দোকান বা হোটেল এগুলো যেন স্থাপন না করে কোনো ধরনের ভোগান্তি তৈরি করতে না পারে, এই কাজগুলো তদারকির জন্য 5 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করে দিয়েছি। ঈদযাত্রায় মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ অপরাধীদের হাত থেকে সাধারণ যাত্রীদের সচেতন থাকার পরামর্শ প্রশাসনের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। আশা জাগিয়েও টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার কাছে 4 রানের হারে হতাশায় ভক্ত সমর্থকরা। তবে যুক্তরাষ্ট্র পর্ব শেষে উইন্ডিজে ভালো করবে টাইগাররা, বিশ্বাস সমর্থকদের। নিউ ইয়র্কে বাংলাদেশিদের সব পথ যেন মিশেছে নাসাউ কাউন্ট্রি মাঠে। লাল সবুজ জার্সিতে দলে দলে মানুষ স্টেডিয়ামমুখী, পতাকা হাতে দেশকে সমর্থন দিতে উপস্থিত সবাই। তবে এমন হার যেন হতাশায় ডুবিয়েছে সমর্থকদের। গ্যালারিতে যতদূর চোখ যায় ছিল বাংলাদেশি সমর্থকদের দাপট। জার্সি পতাকা হাতে পুরো গ্যালারি সেজেছিল লাল সবুজ আবহে। নিউ ইয়র্কের পাশাপাশি রাজধানীর অভিজাত বনানী ক্লাবে ছিল খেলা দেখার বিশেষ আয়োজন। বাংলাদেশকে সমর্থন দিতে হাজির ক্লাবের সদস্যরা। টাইগারদের লড়াকু পারফরমেন্স মন কেড়েছে সবার। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সুন্দরভাবে একটা বড় স্ক্রিন আমরা খেলা দেখছি। আমাদেরকে মনে হচ্ছে না আমরা বনানী ক্লাবে আছি, আজকে যেন মনে হচ্ছে আমরা নিউ ইয়র্কে বসেই খেলা দেখছি। তো এটাই সবচেয়ে ভালো লাগছে আর কি। আমরা সবসময় একসাথে বাংলাদেশের খেলা দেখি, হ্যাঁ, এটা আলাদা একটা মজা। আর আজকে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও ছিল চিরায়ত দৃশ্য। টাইগার বোলাররা উইকেট নিচ্ছিলেন আর বড় পর্দায় সেটা দেখে উল্লাসের ঢেউ আছড়ে পড়ে চারপাশে। তবে শেষ ওভারে নাটকীয়তায় হতাশ ভক্তরা।
জুনিয়র সাকিব আজকে অসাধারণ বোলিং করছে, আমরা আগের ম্যাচটাও দেখেছি, আগের ম্যাচেও কিন্তু সে অসাধারণ বোলিং করেছে। আমরা আশাবাদী সে সামনে তো আরো ভালো বল করবে। ঢাকার বাইরে চট্টগ্রামেও দর্শকরা জড়ো হন একত্রে খেলা দেখতে। সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও সুপার 8-এ যেতে আশাবাদী ভক্তরা। মনে হয় আমরা 8-এ উঠতে পারি, আশা করি 8-এ থাকবো, এটাই আশা আর কি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে